Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy। आज इंडियन नेशनल मुवमेंटेर बेस्ट 500 क्वेश्चंसের পার্ট 5 নিয়ে আমি ডিসকাস করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4 অলরেডি আপলোড রয়েছে, চ্যানেল ভিজিট করুন, আপনারা ভিডিওগুলো দেখুন, আপনারা অনেকটা ইনফরমেশন পাবেন এবং আপকামিং এক্সাম লাইক WBCS মেন 2020, WBCS প্রিলিমস এন্ড মেন্স 2021, PSC মিসেলেনিয়াস, RRB NTPC and Group D, SSC CGL and CHSL and MTS and other government examinations জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। Myself Papan Saha, educator at WBPSC The Success Strategy by Unacademy। ভিডিওটি স্টার্ট করার আগে কয়েকটা ইনফরমেশন আপনাদের জন্য। WBPSC মিসেলেনিয়াস WBCS এর জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন চাকরি করার সাথে সাথে, এবং যদি চাকরি নাও করেন স্টুডেন্ট লাইফে আপনারা কী করে প্রিপারেশন নিতে পারেন এবং ইন্টারভিউ কী করে ফেস করবেন তার জন্য টপারদের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, আপনারা সেই ভিডিওগুলো দেখুন। এবং অ্যানসেন্ট ইন্ডিয়া বাই দেবলিনা ম্যাম এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাই পলাশ স্যার, প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড হচ্ছে, আপনারা ভিডিও দেখুন। এছাড়াও এম লক্ষ্মীকান্ত যে বইটি আছে তাতে কম্প্যাক্ট কীভাবে পড়বেন, কতটা পড়বেন, কোন জায়গা থেকে কীভাবে কী পড়তে হবে তার যে চ্যাপ্টার ওয়াইজ সেই চ্যানেলে প্রত্যেকটা দিন আপলোড করা হচ্ছে, আপনারা সেই ভিডিওগুলো দেখুন এবং আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আপনাদের প্রিপারেশন যে লেভেলটা আছে সেটা অনেকটা পিক করতে পারবেন। তো আজকে এই ভিডিও স্টার্ট করা যান। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন 55, আমি অলরেডি 54 কোশ্চেন কভার করেছি চারটে পার্টে, বোঝা গেল। আজকে পার্ট 5। আজকে ফার্স্ট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইনফ্লুয়েন্স ব্রিটিশ টু কাম টু ইন্ডিয়া? অর্থাৎ ব্রিটিশ যে আমাদের ইন্ডিয়াতে আসলো সেটা কী জন্য আসলো? অবভিয়াসলি বিজনেসের জন্য, কিন্তু আমরা কোনো জিনিস সার্চ করে আপনাদের নিজের লাইফ দিয়ে ভাবুন। আপনারা ফ্রেন্ড সার্কেলে কাউকে দেখছেন বা আপনার আশেপাশে কাউকে দেখছেন যে কেউ একটা বিজনেস করে অনেকটা লাভ করছে, আপনারা ট্রাই করেন সেই বিজনেসটা ক্যাপচার করতে, যে আমাকেও সেই বিজনেসটা করে লাভ করতে হবে। সেরকম ব্রিটিশরাও কাদের দেখে আমাদের এই দেশে এসেছিল, সে অ্যান্সারটা কী হবে তার আগে এক্সপ্লেনেশনটা দেখুন ভালো করে। অ্যারাইভাল অফ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে? 1600 খ্রিস্টাব্দে, বোঝা গেল। আর কোন কার দ্বারা চার্টার একটা ইস্যু করা হয়েছিল, আমি আগের দিন বলেছিলাম, এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অর্থাৎ ব্রিটিশ যে মনোরক ছিল কার আমলে ওই চার্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফর্ম করে তার জন্য একটা চার্টার একটা অনুমোদন হয়েছিল, সেই চার্টারটা কার আমলে এটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে লাইনটা হচ্ছে, কোম্পানি ওয়াজ দ্য আউটকাম অফ দ্য পর্তুগিজ ট্রেডার্স হু আর্ন দ্য এনর্মাস প্রফিট। অর্থাৎ পর্তুগিজরা আমাদের ভারতবর্ষে প্রথমে এসেছিল এবং সেখানে এনর্মাস প্রফিট হিউজ প্রফিট তারা করছিল। এটা যখন তাদেরই নেইবার কান্ট্রি ব্রিটিশ অর্থাৎ ইংলিশরা দেখলো, তারাও তখন এই লাভের আশায়, মুনাফা লাভের আশায় তারা চলে আসলো ইন্ডিয়াতে ব্যবসা করতে। তো অ্যান্সারটা কি হবে? 55D পর্তুগিজ, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং সেন্ট বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য কোর্ট অফ দ্য মুঘল এম্পারার টু সিকিউর দ্য রয়্যাল প্যাট্রোনেজ? বোঝা গেল। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কে এসেছিল রয়্যাল প্যাট্রোনেজের জন্য, কার দরবারে? মোগল দরবারে। আচ্ছা, অ্যান্সারটা কী হবে তার আগে সবসময় এক্সপ্লেনেশন দেখুন, যেখান থেকে অনেকগুলো এক্সট্রা ফ্যাক্টস আপনারা পাবেন এবং এই এক্সট্রা ফ্যাক্টসগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোকে নোট ডাউন করুন সবসময়। ভিডিওটি বারবার দেখুন এবং নোট ডাউন করুন। আচ্ছা, এক্সপ্লেনেশনটা কি? ইন 1608 AD, 1608 খ্রিস্টাব্দে, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি sent the Captain William Hawkins to the court of the Mughal emperor to secure royal patronage। কাজে কার দরবারে পাঠিয়েছিল? জাহাঙ্গীরের, বোঝা গেল। He succeeded in getting royal permit for the company to establish its factories at the various places on the western coast of the India, বোঝা গেল। তো এখানে আনসার কি হবে? সি এরটা, অর্থাৎ ক্যাপ্টেন উইলিয়াম হকিংস। তিনি কেন এসেছিল? যখন আমাদের ব্রিটিশরা জানি যখন ভারতবর্ষে প্রবেশ করলো, তাদের প্রথম লক্ষ্য কী ছিল? বিভিন্ন জায়গায় ফ্যাক্টরাইজ করা, অর্থাৎ বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি স্থাপন করা। তার কারণে সেন্ট্রাল যে অথরিটি, মোগল গভর্নমেন্ট বা মোগল সরকার, তাদের কাছ থেকে একটা পারমিশনের ব্যাপার আছে। তখন ক্ষমতায় কে ছিল বা সিংহাসনে কে ছিল? জাহাঙ্গীর ছিল। জাহাঙ্গীরের দরবারে আসলো ক্যাপ্টেন উইলিয়াম হকিং 1608 খ্রিস্টাব্দে রয়্যাল প্যাট্রোনেজ, তার একটা পারমিশন নিতে, বোঝা গেল। অ্যান্সারটা কি হবে? 56C। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ ডিপ্লোম্যাট সেন্ট বাই দ্য এম্পায়ার জেমস I of the England to Jahangir court with a plea for more concession for the company?
1608 খ্রিস্টাব্দে অলরেডি কে এসেছিল? ক্যাপ্টেন হকিংস এসেছিল, মানে সে ছিলেন। তারপরে কে আসলেন? অ্যান্সার দেখার আগে এক্সপ্লেনেশনটা দেখুন। আচ্ছা, অ্যান্সারটাকে বলেই দিই তারপর আগে। থমাস রো অ্যান্সার হবে 57B। বোঝা গেল কেন হবে, তার জন্য এক্সপ্লেনেশন দেখুন। In 1615 AD, Sir Thomas Roe was sent by the Emperor James I of England to Jahangir's court with a plea for concession for the company. বোঝা গেল অ্যান্সারটা। Then adding extra information, the principal object of the mission was obtain protection for the East India Company's factory at the Surat. অর্থাৎ সুরাটে যে ফ্যাক্টরিতে প্রতিষ্ঠা, তাদের প্রোটেকশন দরকার সেন্ট্রাল পাওয়ারের কাছ থেকে। কারণ আমরা জানি তখন ডাচ এবং পর্তুগিজদের বিজনেস বা তাদের যে আধিপত্য ভারতবর্ষে অনেকটা ছিল। ব্রিটিশ শক্তির পক্ষে সত্যিই খুব টাফ ছিল তখন কম্পিটিশনে সবার থেকে এগিয়ে থাকা, বোঝা গেল, এবং নিজে আধিপত্য প্রতিষ্ঠা করা। সো এখানে কি হলো, সুরাটে যে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করছে তার জন্য যে প্রোটেকশন, তার কারণে মেনলি থমাস জেরো তিনি এসেছিলেন 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে। বোঝা গেল? আচ্ছা, এবং আর ইনফরমেশন, অ্যাট দ্য মোগল কোর্ট থমাস রো অ্যালিয়েডলি বিকাম এ ফেভারিট অফ জাহাঙ্গীর, এবং সে কিছু মাস সে দরবারেই কাটিয়ে গেছিল। বোঝা গেল? আচ্ছা, এবং তারপরেই কিন্তু সুরাটে ফ্যাক্টরিতে প্রতিষ্ঠা হলো। এই এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু জানতে হবে, মানে প্রতিষ্ঠাটা হচ্ছিল তার জন্য একটা সিকিউরিটি দরকার। বোঝা গেল? আচ্ছা, 58 questions number. In which place in India British started dual system of government? dual system of government কোথায় করেছিল? অ্যান্সারটা কি হবে? বেঙ্গল। আচ্ছা, এখানে অনেকগুলো ইনফরমেশন নোট ডাউন করতে হবে, ভালো করে দেখুন এক্সপ্লেনেশনটা। The dual system of government in Bengal was the brainchild of the Lord Clive. এটা কার ব্রেনচাইল্ড, মানে কার সৃষ্টি? এটা লর্ড ক্লাইভের। আচ্ছা, আমরা জানি কি অ্যাট মুর্শিদাবাদ দেয়ার ওয়াজ এ পাপেট নবাব। আমরা জানি তখনকার দিনে রাজধানী কি ছিল? মুর্শিদাবাদ। বোঝা গেল? যেখানে যে নবাব ছিল অর্থাৎ মির্জাফরের পুত্র, তিনি ছিলেন তাদের একজন কাঠপুতলি। বোঝা গেল? আচ্ছা, পাপেট নবাব। আচ্ছা, মানে ব্রিটিশরা যা বলবে তিনি সেই মতো কাজ করবেন। আচ্ছা, সিটিং পেইং দ্য কোম্পানি অ্যান অ্যানুয়াল অ্যালাউন্স অফ 6 লাখ। বোঝা গেল? কোম্পানিকে কত পে করতে হবে? 6 লাখ। The British Emperor Shah Alam II. The British Emperor Shah Alam II came under the protection of the British and he would now stay at Allahabad. মানে বুঝতে পারছেন, মানে তাকে উল্টো টাকা দিতে হচ্ছে তার যে সেফটির জন্য এলাহাবাদে। আচ্ছা, the company was given to him 26 lakh every year in lieu of the Diwani. ভালো করে বুঝুন, 6 লাখ টাকা সে উল্টো দিচ্ছে প্রোটেকশনের জন্য, কিন্তু কোম্পানি আবার 26 লক্ষ টাকা দিচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে দস্তক লাভ করেছিল। মানে সেখানকার ফুললি অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে ট্যাক্স তোলা থেকে শুরু করে মেন যে লাভের দিকটা কিন্তু কোম্পানি রেখেছিল। বোঝা গেল? কিন্তু শাসন ব্যবস্থা মানে প্রজা কল্যাণের দিকটা রেখেছিল কিন্তু নবাবের হাতে। বোঝা গেল? মানে ক্ষমতাহীন রাজা বলে না, সেটাই, মানে একজন মুনাফা লুটছে, একজন হচ্ছে ক্ষমতা লুটছে, এটা হচ্ছে কথা। আরো ডিটেলসে বলে দিই। আচ্ছা, বাট দিস ওয়াজ নট এবল টু স্যাটিসফাই দ্য অ্যাম্বিশন অফ লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ এতে সন্তুষ্ট হচ্ছিলেন না। হি লেফট নাথিং ফর দ্য বেঙ্গল দেন জাস্ট এ শ্যাডো অথরিটি অফ দ্য রিয়েল গভর্নমেন্ট। মানে নামেই নবাব আছে, তার কিন্তু রিয়েল কোনো পাওয়ার নেই। বোঝা গেল? আচ্ছা, দ্য দেওয়ানি, তাকে বল ফিজিক্যাল পাওয়ার বলছি, ওয়াজ ক্যারিড আউট বাই দ্য কোম্পানি, সো কোম্পানি ওয়াজ দেওয়ান। বোঝা গেল? যে দেওয়ানি লাভ করেছে তার মানে সে দেওয়ান। আচ্ছা, সে ট্যাক্স তুলতে পারবে। আচ্ছা, the Nijamat or the territorial jurisdiction was carried out by the descriptive Indians, so that were Nizam. মানে আমি যদি নিজাম যদি বলি তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? নবাব। মানে অ্যাকচুয়াল জুরিসডিকশন, মানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে শাসন ব্যবস্থা সমস্ত কিছু কার হাতে ছিল? আমাদের নবাবের হাতে ছিল। এবং পুরোপুরি ফিজিক্যাল ডিপার্টমেন্টটা তার কার হাতে ছিল? ব্রিটিশদের হাতে। এইভাবে হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট পলিসি চালু হয়েছিল। বোঝা গেল? সেটা কত খ্রিস্টাব্দে বলতে পারবেন? 1765 খ্রিস্টাব্দে, যখন দেওয়ানিটা লাভ করলো। কোন ট্রিটিতে? এলাহাবাদ ট্রিটিতে, ট্রিটি অফ এলাহাবাদ। কোন যুদ্ধের পরে? বক্সার, ওয়ার অফ বক্সার। তো বক্সার যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? ইনফরমেশন বলে দিই। একদিকে ছিল ব্রিটিশ গভর্নমেন্ট, তার অন্যদিকে ছিল তিনটে শক্তি। কি কি ছিল? বাংলার নবাব মীর কাসিম, ব্রিটিশ না, বাংলার নবাবের সাথে কি হাত মিলিয়েছিল? অযোধ্যার নবাব কে? সুজাউদ্দৌলা, মোগল সম্রাট শাহ আলম II। মানে একদিকে ব্রিটিশ আর একদিকে তিনটে শক্তি, কিন্তু
এটাই দুঃখের বিষয়, এই ত্রিশক্তি যে ইয়েটা জোট কিন্তু হেরে গেছিল কার কাছে? ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। এতগুলো ইনফরমেশন দিলাম, নোট ডাউন করে নেবেন। নেক্সট কোশ্চেন, হুইচ ব্রিটিশ মিলিটারি অফিসার ডিফিটেড টিপু সুলতান ইন ইন্ডিয়া, নেপোলিয়ন বোনাপার্টে ইন ইউরোপ অ্যান্ড ইভেন্চুয়ালি বিকেম দ্য ডিউক অফ ওয়েলিংটন? মানে একদম সিম্পল, মানে একজনাই মানুষ যিনি নেপোলিয়ন বোনাপার্টটাকে হারিয়ে দিয়েছিলেন এবং টিপু সুলতানকে হারিয়েছিলেন। তিনি কে? অ্যান্সারটা দেখে নিন, তার আগে এক্সপ্লেনেশনটা দেখুন। আর্থার ওয়েলেসলি ওয়াজ দ্য ব্রিটিশ মিলিটারি অফিসিয়াল ডিফিটেড টিপু সুলতান ইন ইন্ডিয়া, নেপোলিয়ন বোনাপার্টে ইন ইউরোপ and eventually became the Duke of Wellington। তাহলে অ্যান্সার কি হবে? 59 এ। কোশ্চেনটা না বিভিন্ন অল ইন্ডিয়া সার্ভিসের যে এক্সামগুলো আছে বারবার এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা স্টার মার্ক করে রাখুন, এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আর্থার ওয়েলেসলি, অপশন এ। নেক্সট, দ্য সাউথ ইন্ডিয়ান রুলার হু ইন্ট্রোডিউস দ্য সেরিকালচার অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ইন দিস কিংডম? তো কোন সাউথ ইন্ডিয়ান রুলার যে ইন্ট্রোডিউস করেছিল অ্যাগ্রো ইন্ডাস্ট্রি? বোঝা গেল সেরিকালচারের জন্য। আচ্ছা, সেরিকালচার মানে কি? কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এটা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো। বোঝা গেল? আচ্ছা, অ্যান্সারটা কি হবে দেখে নি। দ্য সাউথ ইন্ডিয়ান রুলার হু ইন্ট্রোডিউস সেরিকালচার অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ইন হিজ কিংডম ওয়াজ টিপু সুলতান। বোঝা গেল? আচ্ছা, তো অ্যান্সারটা কি হলো? 60D। সেরিকালচার কি কিন্তু আমাদের মানে সেরিকালচার সম্পর্কে জাস্ট দুটো লাইন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এখানে পরপর কয়েকটা কোশ্চেন দেবো, কনফিউজিং হবেন না। ফার্স্ট প্রশ্নটা চেয়েছি, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? আচ্ছা, গভর্নর জেনারেল পোস্ট কিভাবে সৃষ্টি হলো একটু মুখে বলে তারপর এক্সপ্লেনেশন বলবো, মানে লেখা আছে সেটা দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল, যখন ব্রিটিশ আমাদের দেশে আসলো, মানে 1757 এবং তারপরে 1764 বক্সার ওয়ার, তারপরে এলাহাবাদ ট্রিটি, আস্তে 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 ক্ষমতা হস্তান্তর চলছে ইন্ডিয়া টু ব্রিটিশ সরকার। বোঝা গেল? ব্রিটিশ সম্পূর্ণটা নিতে চাইছে। তা সেই মুহূর্তে যখন বাংলাটা পুরোপুরি ক্যাপচার তারা করে নিল, ফার্স্ট অফ অল গভর্নর সৃষ্টি হলো। বোঝা গেল? এবং লর্ড ক্লাইভও ছিল তখনকার কোনো গভর্নর। বোঝা গেল? বলছে ফার্স্ট গভর্নর জেনারেল, অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস যখন অ্যাপয়েন্ট হলো না, অ্যাজ এ যখন ফার্স্ট টাইম অ্যাপয়েন্ট হলো, সে কিন্তু অ্যাজ এ গভর্নর অ্যাপয়েন্ট হয়েছিল। বোঝা গেল? বাট তার ঠিক কিছু মাস পরে, বছর না ঘুরতেই, 1773 যে রেগুলেটিং অ্যাক্টের আমরা নাম জানি কি জানি না? আচ্ছা, 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে পোস্ট সেটা সৃষ্টি করা হলো। তা গভর্নর অফ বেঙ্গল পোস্ট চেঞ্জ হলো কিসে? কোন পোস্টে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বোঝা গেল? কোন অ্যাক্টের মাধ্যমে? 1773 রেগুলেটিং অ্যাক্ট। বোঝা গেল? আচ্ছা, এক্সপ্লেনেশন ভালো করে দেখে নিই আমরা। ওয়ারেন হেস্টিংস 6 ডিসেম্বর 1732 1888 তার জন্ম মৃত্যুটা বলেছি। অ্যান ইংলিশ স্টেটসম্যান ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ দ্য প্রেসিডেন্সি অফ দ্য ফোর্ট উইলিয়াম বেঙ্গল। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কেন বলছে? তখন দিনে হেড যে মেন যে ব্রাঞ্চ অফিস ছিল ফোর্ট উইলিয়াম ফোর্ট। বোঝা গেল? দ্য হেড অফ দ্য সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল বলে দিলাম। অ্যান্ড দেয়ার বাই দ্য ফার্স্ট ডিফ্যাক্টো গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল ফ্রম 1773 to 1785। 1772 যখন আসলো অ্যাজ এ গভর্নর হিসেবে এসেছিলেন তিনি। 1773 থেকে তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলেন। আমি বলে দিচ্ছি, বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছিল। এই কোশ্চেনটাকে বারংবার দেয় যে কোন অ্যাক্টের মাধ্যমে এই পোস্ট নতুন ক্রিয়েট করা হয়েছিল, যে গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সো অ্যান্সারটা কি হবে? ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়া কেন ব্যাকেটে লিখেছি? তখন ছিল ব্রিটিশের আন্ডারে। ফ্রি ইন্ডিয়া কিন্তু অ্যান্সারটা আলাদা হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, আমরা জেনে নিই অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হবে উইলিয়াম বেন্টিক, লর্ড উইলিয়াম বেন্টিক। কেন হলো জেনে নিই। দ্য চার্টার অ্যাক্ট 1833, 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, দ্য গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা চেঞ্জ হলো কিসে? গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। অ্যান্ড অল ফাইন্যান্সিয়াল and administrative powers were centralized in hands of the Governor General in Council। তো 1833 খ্রিস্টাব্দের সেই অ্যাক্টের মাধ্যমে, চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্ট ক্রিয়েট করা হলো। The Charter Act of 1833 were passed in his tenure
ইন হিজ বলতে কাকে বলা হচ্ছে? লর্ড উইলিয়াম বেন্টিক। দিস অ্যাক্ট মার্কস দ্য সেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়াস অ্যাডমিনিস্ট্রেশন and also made provision for the inclusion of Indians in government service. This also made the Bentinck of the first Governor General of India. He served as the Governor General of India from 1828 to 1835. মানে মোটামুটি 7 বছর ছিলেন। এখানে একটা ইনফরমেশন, এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার মাধ্যমে ব্রিটিশরা কিন্তু ক্ষমতার কেন্দ্রীকরণ করলো। আচ্ছা, কি করে কেন্দ্রীকরণ করলো? তখনকার দিনে 3টে মেনলি প্রভিন্স ছিল। একটা হচ্ছে বোম্বে প্রভিন্স, বোম্বে প্রেসিডেন্সি ছিল, একটা মাদ্রাস, একটা ক্যালকাটা। স্যার প্রত্যেকটা জায়গা তো আলাদা আলাদা গভর্নর ছিল এবং তাদের উপরে গভর্নর অফ জেনারেলের কিছু, সব না, কিছু এক্সক্লুসিভ পাওয়ার ছিল। বাট যখনই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্ট ক্রিয়েট করা হলো তখন কিন্তু সম্পূর্ণ পাওয়ার মানে কেন্দ্রীকরণ হলো। অর্থাৎ গভর্নর অফ মাদ্রাস, গভর্নর অফ বম্বে ইজ লায়াবল টু যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, এটা কোশ্চেনটা একটু কারেকশন করে নেবেন, এটা ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া হবে। বোঝা গেল? দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? লর্ড ক্যানিং। বোঝা গেল? আচ্ছা, একটুখানি রেক্টিফাই করে নেবেন, এটা টাইপিং মিস্টেক। আচ্ছা, লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। দ্য টাইটেল অফ দ্য ভাইসরয় ওয়াজ ক্রিয়েটেড ইন 1858 আফটার দ্য মিউটিনি অফ 1857। অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের যে আমাদের মহাবিদ্রোহ হয়েছিল তারপরেই কিন্তু 1858 খ্রিস্টাব্দে এই অ্যাক্ট মানে এই পোস্ট ক্রিয়েট করা হলো। বোঝা গেল? আচ্ছা, সেটা কোন অ্যাক্টের মাধ্যমে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। বোঝা গেল? বিফোর 1858 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ দ্য রুলিং লার্জ পার্টস অফ ইন্ডিয়া। দ্য হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ কল্ড দ্য গভর্নর জেনারেল। আচ্ছা, কেন ভাইসরয় পদ সৃষ্টি করতে গেলেন? অ্যাকচুয়াল 1880 পরে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল সেই জিনিসটা ফুললি চেঞ্জ হয়ে গিয়ে ব্রিটিশ যে সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট, আরো যদি বলতে চাই ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু আমাদের ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে সৃষ্টি করা হলো ভাইসরয় পোস্ট এবং 1861 কাউন্সিল অ্যাক্টস এর মাধ্যমে সম্পূর্ণ শাসনভার গ্রহণ করলো মহারানী ভিক্টোরিয়া। মাথায় আসছে? এইভাবে রিকল করুন, সেরকম সমস্ত ইনফরমেশন আইএনএম মাথায় থাকবে। বোঝা গেল? আর এটা থেকে কিন্তু বিসিএস এ প্রচুর নাম্বার হচ্ছে স্কোর করা যায়, কারণ প্রিলিমসে 25 মার্কস আছে। এখানে খুব মন দিয়ে ভিডিওগুলো দেখুন, বারবার দেখুন, কোনো রকম ডাউট থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বোঝা গেল? তো অ্যান্সারটা কি হলো? 63D। নেক্সট, দ্য সাবসিডারি অ্যালায়েন্স, যাকে আমরা বাংলায় জানি অধীনতামূলক মিত্রতা নীতি। সাবসিডারি অ্যালায়েন্স সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, কে ইন্ট্রোডিউস করেছিল? আগে অ্যান্সারটা বলবো না বলবো না, এক্সপ্লেনেশন বলবো আগে। দ্য সাবসিডারি অ্যালায়েন্স সিস্টেম ওয়াজ নন ইন্টারভেনশন পলিসি used by the Lord Wellesley, who was the Governor General to establish British Empire in India. According to this system, every ruler in India had to accept to pay a subsidy to the British for the maintenance of British Army. আর একটু ডিটেলসে বলি আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে লর্ড ওয়েলেসলি এই যা চালু করেছে সিস্টেমের মানে কি? মানে এটা অ্যাকচুয়াল হচ্ছে ইম্পেরিয়ালিজমের একটা পথ, মানে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের একটা পথ, যে কোনো সাম্রাজ্যকে, ছোট ছোট রাজ্য ছিল, দেশি রাজ্য, তাদেরকে বলা হবে যে তোমরা একটা যারা বাইরের থেকে যে শক্তি আছে বা অন্য কোনো দেশীয় রাজ্য দ্বারা তোমরা একটা থ্রেটেন মানে আক্রমণ হতে পারে, তোমাদের পুরোপুরি সেফটির জন্য ব্রিটিশ সরকার তোমাদেরকে যে ফুললি সেফটি দেবে। আজ যেমন জাপানকে ফুললি ডিফেন্স ইকুইপমেন্টস বা দেখেছো ডিফেন্স ফুললি প্রোটেকশন কে করে? আমেরিকা। আচ্ছা, সাউথ কোরিয়ার ডিফেন্স কে দেখে? আমেরিকা। বোঝা গেল? ঠিক তখন এই দেশীয় রাজ্যগুলোর প্রোটেকশন নেওয়ার জন্য লর্ড ওয়েলেসলি কি করলো? তাদের একটা চরম পত্র পাঠালো যে এই অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করো। এইটা যখনই তুমি গ্রহণ করবে তার মানে তুমি ব্রিটিশ গভর্নমেন্টকে মান্থলি কিছু টাকা দিচ্ছ, কিছু না অনেকটা টাকা দিতে হতো। কি জন্য? ব্রিটিশরা যে সৈন্য সেখানে রাখবে তার জন্য যে খরচটা হয়তো আপনাকে টাকার মাধ্যমে দিতে হবে, তা না হলে আপনারই পুরোপুরি রাজ্যের একটা অংশ ছেড়ে দিতে হবে, সেখান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ট্যাক্স তুলবে এবং সেই টাকায় সৈন্যদের ভরণ পোষণ হবে। অর্থাৎ ডিরেক্টলি তো মানে একটা কথা বলছি আপনাদেরকে, এই নীতিগুলোর মানে কি? মানে ডিরেক্টলি ক্যাপচার করছে না,
বাট এই নীতিগুলোর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়াল ওই দেশীয় রাজ্যগুলি এদের করদ রাজ্যে বা দাসে স্লেভ রাজ্যে পরিণত হলো। এবং পার্টিকুলার যে রাজারা ছিল সেটা মান্থলি জায়গায় স্যালারি দেওয়া হতো, মানে অ্যালায়েন্স দেওয়া হতো। বোঝা গেল? আস্তে আস্তে ফুললি কিন্তু ক্যাপচার করে হতো। এটা জাস্ট প্রি স্টেপ ছিল, মানে ক্যাপচারিং এর আগের স্টেজ হচ্ছে ওদের হলো মিত্রতা নীতি। এভাবে মনে রাখুন। আচ্ছা, আপনাদের কাছে একটাই প্রশ্ন, বলুন তো প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেছিল? আচ্ছা, অ্যান্সারটা বলে দিচ্ছি, নিজাম। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? লর্ড ওয়েলেসলি, 64A। 65, দ্য পলিসি অফ দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, মানে কি? শর্ত বিলোপ নীতি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। এই দুটো নীতি খুব ইম্পর্টেন্ট। শর্ত বিলোপ নীতিটা কি আর কে ইন্ট্রোডিউস করেছিল? অ্যান্সারটা লর্ড ডালহাউসি হবে। আর জিনিসটা কি, জিনিসটা একটু আপনাদের ইন্ট্রোডিউস করে দিই, তারপর এক্সপ্লেনেশনে যাচ্ছি। অ্যাকচুয়াল শর্ত বিলোপ নীতি মানে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সে কোনো পুত্র দত্তক নিতে পারবে না এবং সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। মানে এর হচ্ছে একদম জিস্ট করে বলে দিলাম এটাকে। এবার এক্সপ্লেনেশনে দেখুন ভালো করে। The doctrine of lapse was an annexation policy, বলে দিয়েছি, applied by the British East India Company in India until 1858. কেন until 1858? কারণ 1858 এর পরে সম্পূর্ণ ভারতবর্ষের শাসনভার তো গ্রহণ করে নিল ব্রিটিশ পার্লিয়ামেন্ট। তো তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে ছিল, তো 1858 পর্যন্ত এই পলিসিটা চলেছিল, ডক্ট্রিন অফ ল্যাপস। তারপরে কি বলেছে? দ্যাট পলিসি ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ দ্য লর্ড ডালহাউসি, who was the Governor General of the East India Company in India between 1848 to 1856. According to this doctrine, if any Indian ruler dies without leaving a male heir, মানে কি? আমরা সাধারণত কি জানি, আমাদের উত্তর পুরুষ অথবা আমাদের যে বংশধর যাকে আমরা বলি সেটা ছেলেকে আমরা মানি। তাই এখানে বলেছি মেল হেয়ার, his kingdom would be automatically passed over to the British। বোঝা গেল? সাতারা প্রথম কিন্তু সাতারাকে বাধ্য করা হয়েছিল এই নীতিটা মেনে নিতে এবং তাদের রাজ্য ব্রিটিশ সরকারের হাতে তুলে দিতে। বোঝা গেল? সাতারা যে রাজা ছিলেন তিনি অপুত্রক অবস্থায় মারা গিয়েছিলেন। সাতারা, তারপরে সম্বলপুর, তারপরে উদয়পুর, নাগপুর, ঝান্সি were some states were annexed by the company under the doctrine। বোঝা গেল? সম্পূর্ণ একদম A to Z বলে দেন ডক্টর ল্যাপসে। কোনো রকম ডাউটস থাকলে কমেন্টস করবেন। নেক্সট কোশ্চেন, which of the following act ensure the establishment of the Supreme Court in India? খুব ইম্পর্টেন্ট, দেখে নিই এটা আমরা। The promulgation of Regulating Act, the promulgation of Regulating Act of 1773 established the Supreme Court of the Judiciary of the Calcutta as a court of record with full power and authority। মানে একদম গোদা বাংলায় বলি, 1773 খ্রিস্টাব্দের যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই আমাদের ক্যালকাটাতে প্রথম সুপ্রিম কোর্ট, ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে? 1773 রেগুলেটিং অ্যাক্ট, অর্থাৎ অপশন বি। বোঝা গেল? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ অফিসিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট? অ্যান্সারটা কি হবে দেখে নিই আমরা। Lord Ripon is known to have granted the Indians first taste of freedom by introducing the local self-government। বোঝা গেল? অ্যান্সার তাহলে লর্ড রিপন হবে। In 1882, বোঝা গেল? আচ্ছা, his scheme of local self-government developed the municipal institution, মানে তিনি প্রথম আমাদের ভারতবর্ষে মিউনিসিপ্যাল ইনস্টিটিউট মানে মিউনিসিপ্যালিটি প্রথম কিন্তু তিনি স্থাপন করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, which had been growing up the country ever since India was occupied by the British Crown। বোঝা গেল? তার অ্যান্সারটা কি হলো? 67D, লর্ড রিপন লোকাল সেলফ গভর্নমেন্টের ইন্ট্রোডাকশন করেছিল। মাদ্রাস ওয়াজ রিটার্ন বাই দা, এটা বা থেকে গেছে বাই দা হবে, ফ্রেঞ্চ টু দ্য ব্রিটিশ বাই দ্য ট্রিটি অফ, কি হবে এটা দেখে নি। The Treaty of the Aila Chapel বা আইলা চ্যাপেলের সন্ধি যাকে বলা আমরা। আচ্ছা, in 1748 ended the Anglo-French struggle। বোঝা গেল? মানে যেটা আইলা চ্যাপেলের বলে বাংলাটা এরকম যে আইলা চ্যাপেলের সন্ধির দ্বারা কিন্তু এই ফ্রেঞ্চ আর ব্রিটিশের মধ্যে যে ট্রিটি হয়েছে তার মধ্যে কি যে মাদ্রাস ফ্রেঞ্চ ব্রিটিশদের ফিরিয়ে দেবে এবং তার বদলে কেপ ব্রেটন আইল্যান্ড যেটা আছে নর্থ আমেরিকার সেটা কিন্তু ব্রিটিশরা ফ্রেঞ্চদের মানে ফরাসিদের দিয়ে দেবে।
তাদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছিল, তুমি আমাকে ওই যে ইয়ে দিয়ে দাও, মাদ্রাস দিয়ে দাও, আমি তোমাকে কি কি দিয়ে দেবো বলে দাও, কেপ ব্রিটেন আইল্যান্ড। বোঝা গেল? এইভাবে মনে রাখবেন। সো অ্যান্সার 68D। Which of the following counterpart of British in the Treaty of the Salbai? অর্থাৎ ট্রিটি অফ সালবাই ব্রিটিশদের সাথে আর কার হয়েছিল, মানে কাউন্টারপার্ট কে ছিলেন, কোন শক্তি ছিল? দেখে নিই আমরা। দ্য ট্রিটি অফ সালবাই ওয়াজ সাইন্ড অন 17 May 1782 by the representative of the Maratha Empire and the British East India Company after long negotiation to settle the outcome of the first Anglo-Maratha War. বোঝা গেল? অর্থাৎ মারাঠাদের সাথে 1782 খ্রিস্টাব্দে 17ই মে তাদের মধ্যে বেসিনের চুক্তি, বেসিন না, এটা সালভাইয়ের চুক্তি। বোঝা গেল? সালভাইয়ের চুক্তি তাদের মধ্যে হয়েছিল। একদিকে ছিল হচ্ছে মারাঠা আর একদিকে ছিল কে? ব্রিটিশ। ব্রিটিশদের পক্ষ থেকে কে ছিল? ডেভিড অ্যান্ডারসন কনক্লুডেড দ্য ট্রিটি অফ দ্য সালভাই অন বিহাফ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশদের পক্ষ থেকে কে ছিল? রিপ্রেজেন্ট করেছিল ডেভিড অ্যান্ডারসন। সো অ্যান্সারটা হবে 69B, দ্য মারাঠাস। আজকে লাস্ট কোশ্চেন। When East India Company formed, the Mughal emperor was, আচ্ছা, when East India Company formed, এটা ফর্ম হবে FORN, the Mughal emperor was, মুঘল এম্পায়ার কে ছিল? আচ্ছা, এটা সবাই জানি ভুল করবে, এটা জাহাঙ্গীর বলবে না, তখন ছিল আকবর অ্যান্সারটা। বোঝা গেল? The East India Company was established in 1600 during the reign of Mughal emperor আকবর। আকবরের রেন্টটা কত ছিল, মানে রাজত্বকাল কত ছিল? 1556 to 1605। বোঝা গেল? আচ্ছা, আপনার যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, যে কোনো কোশ্চেন্স কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইকস করবেন। আর আবারও বলছি, কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট করবেন এবং প্রিভিয়াস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 ভিডিওগুলো দেখুন, আপনি যথেষ্ট নলেজ গেইন করতে পারবেন। বোঝা গেল? থ্যাংক ইউ। Stay safe, stay tuned.